নমস্কার বন্ধুগণ, তোমরা এই নিউজটা জেনে অবাক হয়ে যাবে। তুমি যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা জাস্ট 5 থেকে 7 মিনিট একটু সময় অপেক্ষা করো। তোমাদের সামনে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলেই জানো, শেষে জানাবো। একদম প্রথম থেকে শেষ শুনবেন না, কেউ স্কিপ করে দেখবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ। তোমাদের এটাই হচ্ছিল, কিছু করার নেই। মানে আমরা ভাবতে পারিনি, মানে এই যে ঘটনাটা যেটা আমরা মানে মারাত্মকভাবে ঘটলো, সেটা স্যার আমরা আস্তে আস্তে আলোচনা করবো। প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে জানাবো, তোমাদের মত কি সেটা জানাবো। দেখুন, একটা মনের মধ্যে একটা সততা ভাব অবশ্যই থাকে। তার সততা মানে কি, তার মনের মধ্যে একটা উপলব্ধি থাকে, উপলব্ধি থেকে এই কাজটা করে। অবশ্যই কিছু করার নেই। মানে এই কাজটা কেন করলেন তিনি, এই প্রশ্নটা কিন্তু যখন ছুড়ে দিচ্ছেন দর্শকবৃন্দকে, ফার্স্ট কাজটা তো তোমরা সকলেই জানো যে কি করেছেন। শুভেন্দু অধিকারী কিন্তু ভেতরে ভেতরে অনেক কথাই বলেছেন। মানে মোদ্দা কথা হচ্ছে একদম ডাইরেক্টলি থ্রো করলেন, মানে বললেন যে ডাইরেক্টলি থ্রো করলেন কুণাল ঘোষকে, অনেক কথাই বললেন। পরবর্তীকালে আবার কুণাল ঘোষ চিন্তা ভাবনা করলেন যে ঠিকই বলছে। অনেকে আবার কি বলেছিল যে বিজেপিতে নাকি যোগদান করা মানে ধুয়ে দেওয়া, অনেকে বলেছে আর কি। তো সেখানে বলছে নাকি যে কোনো অপরাধ করে তুমি বিজেপিতে ঢুকে যাও তাহলে কিন্তু তুমি বেশি হবে, মানে এরকম অনেকে মন্তব্য করেছে। তারপর সাউদার নওদার কেসটা তো বলছে যে আপনি আছেন। এবার দেখুন দর্শক, প্রথমে কিন্তু আমরা সন্দেশখালীকে আক্রমণ বা সন্দেশখালীর যে ঘটনা তাকে কেন্দ্র করে কিন্তু বাংলা উত্তাল হওয়ার পরই আমরা দেখতে পেয়েছি দেব তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন আমি ঘাটালের যে মানে পদে রয়েছে সে পদ থেকে আমি ইস্তফা দিয়ে দেবো। মানে মোদ্দা কথা তিনি আরেকটা কথা বলছেন, বলা উচিত। প্রথমত তারা মানে কিরকম ভাবে বলতে চাইছে যে আমাদের আসলে কি হতো, আমরা ইস্তফা দেওয়ার একটাই মূল উদ্দেশ্য যে আমাদের ক্যারিয়ারে হাত পড়ে যাচ্ছে। মানে এতদিন ধরে আমরা এই রাজনীতি ক্যারিয়ারে থাকার ফল না। আবার মিমির ক্ষেত্রে মিমি আর নুসরাত তিনি বলছেন যে আমরা যেহেতু রাজনীতি ছেড়ে দিতে চাইছি, কারণ হচ্ছে আমাদের যে ক্যারিয়ার বা আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু কোথাও না কোথাও দৃষ্টিভঙ্গিটা উল্টে যাচ্ছে, যে এরকম খারাপ সেই জন্য তারা এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে। এবং অনেকেই বলছে যে আমরা এই মুহূর্তে এই দায়িত্ব সামলাতে পারছি না বলে কেড়ে দিচ্ছে। এখানে কিন্তু যে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু দেবকে স্পষ্টই জানিয়েছেন যে তোমরা আমার দলে চলে আসো, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার দলে, তোমরা সবাই আমার দলে চলে আসো। তো ধীরে ধীরে কিন্তু এখনো পর্যন্ত দেবকে যেহেতু তৃণমূল থেকে এখনো মানে ইস্তফার যে ওটা গ্রান্টেড হয়নি বলে এখনো পর্যন্ত তিনি এখন তৃণমূলই আছে, অথচ কিন্তু তৃণমূলে আর কোনো কার্যে তিনি কিন্তু দেব যুক্ত নেই। কিন্তু এখানেও দেখা যাচ্ছে মিমিও নেই। তো এখানে বিরাট হঠাৎ করে আবার একটা ধরনের ভাঙনের একটা সম্ভাবনা তৈরি হলো, একটা চমক, পুরো চমক, মানে ভাবা যায়। শুনুন, একটা কথা বলছি, আমাদের মুখপাত্র মানে তৃণমূলের সর্বোচ্চ মুখপাত্র যে এইভাবে ঘুরে যাবেন, কিন্তু সেটা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কখনো বুঝতেই পারেননি। মুখ্যমন্ত্রী কিন্তু রেগে যাচ্ছেন যে এইটা কেন করলি। শুভেন্দু অধিকারী যখন ওই দলে ছিল তখন কিন্তু তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে যথেষ্ট সম্মান করতেন। এরপরে একের পর তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো, তিনি মনে করলেন যে আমার এই দল ছাড়া উচিত বলে তিনি ছেড়ে চলে গেলেন। তারপরে কেসটা কি ঘটলো, তার বক্তব্য যে অনেক কিছু অন্যায় চলছে বলে আমি চলে গেছি, এবার বলে চলে গেলেন। তো এবার স্যার বক্তব্যটা শুনুন। কিন্তু অনেকে আবার সেই যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন তখন শুভেন্দু অধিকারী চোর 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 করে চালাচ্ছিলেন। তো তারপরে কিন্তু মানে আমরা দেখতে পেয়েছি অনেকে আবার বলছে নাকি যে তার বিরুদ্ধে যে এটা কেস, এ তো সেই টাকা চুরি করেছে, তো ডাকাত মানে বলতে দর্শক বিন্দুরা বলতে মানে এখানে বক্তব্য আমরা কোনো দলের নামে জাস্ট বলছি, এখানে ব্যাপারটা যে ওর হচ্ছে দুর্বলতা দেখার চেষ্টা করবে, আবার ওর দুর্বলতা মানে সেদিনকে কেসটা কি করেছিল স্যার ভালোভাবে খুলে ধরলি। প্রথমত ব্যাপারটা দেখুন, মানে দর্শকবৃন্দরা সকলেই বলতে যাচ্ছে, মানে দর্শকবৃন্দদের কথা বলছি, একজনকে চোর একজনকে ডাকাত। মানে মোদ্দা কথা হচ্ছে ডাইরেক্টলি মমতা ব্যানার্জি বলতে চাইছেন ডাকাত, মানে ডাকাত বলতে মমতা ব্যানার্জি বলছেন না, শুভেন্দু অধিকারী ডাকাত এবং চোর, মানে এরকম কেসটা মানে চোর ডাকাতের যুদ্ধ চলছে। এটা যদি কমেন্ট বক্সে জানাচ্ছেন কারা, দর্শকবৃন্দদের কথাটা আমরা সামনে তুলে ধরছি। তো দেখো এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে দেখো চোর বা ওটাতে নিজেদের মধ্যে একটা ওটা এমনি একটা রাজনীতি, একটা বিরোধিতা থাকে, ওটা কোনো ম্যাটার নয়। তো এইখানে আমরা বলতে চাইছি যে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর মতো কিন্তু কুণাল ঘোষ শেষ পর্যন্ত এই কাজ করবে যে কেউ ভাবতেই পারেনি। মানে আমাদের কুণাল ঘোষ যে কাজটা করেছে সেটা তোমরা কল্পনাতেও ভাবতে পারবে না। ভেবে দেখো, অবশ্যই কুণাল ঘোষ একজন এমন ব্যক্তিত্ব যাকে মানে ডাকাতের উপাধিতেও মানে ভূষিত করা হয়েছিল। মানে বলতেছি দর্শকবৃন্দরা বলছে, অনেকে বলছে যে অনেকে এই কথাটা বলেছে, এবং তিনি একজন সাংবাদিক। তো যাই হোক, তিনি যে সাংবাদিকের থেকেও কত গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যেহেতু অনেক বুদ্ধিমান, তিনি যে অনেক বুদ্ধিমান এবং অনেক যে মানে চতুর এবং অনেক যে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তিনি কিন্তু এই কাজের মাধ্যমে প্রকাশ করলেন। শুধু প্রকাশ এখানে মানে সারদার নারদার গোষ্ঠীর পিন্ডি চটকে পুরো একদম ষষ্ঠ পুজো করে দেওয়ার পরে তিনি বলতে চাচ্ছেন, মানে দর্শকবৃন্দরা বলছেন আর কি, এত গুরুত্বপূর্ণ পদে তিনি বহাল ছিলেন যে আমি আরো মারবো ভবিষ্যতে। মানে ওরম নয়, মানে আমি বলতে চাইছি
ওটা ব্যাপারটা না, দর্শক বিন্দুরা বলছে যে এরা যখন এই সাইডে চলে যাবে চিন্তা ভাবনা দেখুন একটা কথা বলি, দেখুন বিজেপি সবসময় তৃণমূলের কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে, আর তৃণমূল সবসময় মানে এটা দর্শক বিন্দুরাও তো মানে তো এই নিয়ে কোনো চিন্তা করেন। দেখো কুণাল ঘোষ তিনি যথেষ্ট একজন মানে সম্মানীয় ব্যক্তি। এবার দেখুন রাজনীতিতে থাকলে অনেকে অনেক কথা বলে, অনেকে খারাপ, কিন্তু তিনি তো একটা মানুষ, আমার কথাটা বলেন, তিনি তো একটা মানুষ, তাই না? তো যাই হোক, এখানে আমাদের আমরাই থাকুক না কেন, সে তো মানুষ নাকি। এবার আমাদের কাছে একটাই বক্তব্য হচ্ছে যে কুণাল ঘোষ তিনি কেসটা কি হয়েছে না, যখন দেখা যাচ্ছে যে টুইটে তার যে মুখপাত্র যে তার যে এটা ছিল উপাধিটা, তিনি কিন্তু সেখান থেকে বহিষ্কার করেন। তিনি নিজেকে স্পষ্ট জানান যে আমি একজন সাংবাদিক, এবং অনেকে মনে করছেন যে তিনি নাকি বিজেপি ছেড়ে দিয়েছে, তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছে। এই জায়গা থেকে আমি একটু বলবো, দাঁড়ান আপনি এবার চুপ করুন। এই জায়গা থেকে আমি এবার বলতে দিন স্যার, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যেটা ভেবেছো একদম সেটাই, মানে থাম্বনেলে যেটা লেখা আছে একদম সেই জায়গাটাই তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামতটা কি। হ্যাঁ বন্ধুগণ, তোমরা যেটা ভেবেছো সেটাই, মানে তিনি সেই কাজটাই করলেন যেটা তোমরা ভাবতে চাইছো। হ্যাঁ এবার শোনো, তোমাদের মনে আরেকটা প্রশ্ন যে তিনি কি বিজেপিতে যোগদান করেছেন? তোমাদের কি মনে হয় তিনি কি বিজেপিতে যোগদান করে ফেলেছেন? কমেন্ট বক্সে জানাও তোমাদের কাছে। এবার শোনো একটা কথা বলি, একটা রাজনৈতিক দলের নেতা, ভালোভাবে বোঝো, আমি তোমাদের ইনডাইরেক্টলি হলে কিছু কথা বলতেছি। একটা রাজনৈতিক দলের নেতা, তিনি একজন গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি আস্তে আস্তে নিজেকে একটু একটু করে সরিয়ে নেওয়ার মানেটা কি আপনি কিন্তু বুঝতে পারছেন। বাদবাকিটা আমাদের কিছু বলার নেই, মানে বক্তব্যটা তিনি হয়তো প্রকাশ্যে অনেক কিছু কথাই বলছেন, কিন্তু আস্তে আস্তে সরে যায়। আমি ধরুন আপনি একটা স্কুলের টিচার, সেখান থেকে আপনি অনেক গুরু দায়িত্ব নিতেন, ভালোভাবে বুঝবেন। মানে আপনি এর আগে মানে স্কুল হেডমাস্টারের সাথে বসে চা ফা খেতেন, সিগারেট ফিগারেট খেতেন, অনেক কিছু করতেন, মানে ধরুন সমাজসেবামূলক কাজ করতেন, অনেক গুরুত্বপূর্ণ পদে আপনি ছিলেন। আস্তে আস্তে আমার মনে হচ্ছে থাক, আস্তে আস্তে এই দায়িত্বগুলো ছেড়ে দেওয়া উচিত, আমি আর পাচ্ছি না, আমি বৃদ্ধ হয়ে গেছি। মানে আস্তে 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 ছেড়ে দেওয়ার অর্থটা কি? মানে আমি সেই জায়গা থেকে আস্তে আস্তে ভালো লাগছে না, নিজের উপলব্ধি ভালো লাগছে না, আমি দায়িত্ব নিতে পারছি না, মানে আমি অকৃতজ্ঞের মতো কাজ করছি, এরকম সামথিং। মানে তার নিজেকে মনে হচ্ছে যে এই পদে হয়তো আমার থাকা দরকার নেই, বা এর জন্য অনেক যোগ্য ব্যক্তিরা আছে বলেন তিনি কিন্তু ওই পদ থেকে মুখপাত্র যেটা বলা হচ্ছে তৃণমূলের, তিনি কিন্তু ওখান থেকে সরে যাচ্ছেন। স্যার এই জায়গাতে এখানে এরপরে কি হলো, তারপর এই জায়গায় শুধু থেমে থাকেননি, মানে বক্তব্যটা বলতে চাইছি শুধু মুখপাত্র নয়, মানে ধরুন আমি বলছি তিনি মুখপাত্র ছিলেন, মুখপাত্র থেকে আস্তে আস্তে সরে আসছেন। তাহলে আস্তে আস্তে যখন মুখপাত্র থেকে সরে আসছেন, আমাদের কিন্তু সম্ভাবনা নয়, মানে অনেকটাই দর্শকবৃন্দদের কাছে আমি ছেড়ে দেবো এই জায়গাটায়। দর্শকবৃন্দরা এখানে কি মনে করবে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে বলছি, শোনো। এরপর দেখো, ভালোভাবে মন দিয়ে কথাটা শোনো। সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা সকলেই জানো কি ঘটতে চলেছে। এরপর তোমাদের মনে একটা প্রশ্ন যে বিজেপিতে তিনি যোগদান করছেন কি, এই বিষয়ে নিয়ে তোমাদের কিছু কথা বলি। শুনুন, দেখো তোমরা সকলেই জানো যে রাজনৈতিক দলের নেতারা বল বা রাজনৈতিক দলের কাজকর্মে যুক্তখানি ব্যক্তিরা, তারা অবশ্যই কোনো একটা দল ছেড়ে কখনোই থাকতে পারেন না, কারণ তাদের সাপোর্ট প্রয়োজন। ধরো দেখা যাচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের নেতা, আমি হচ্ছে শুভেন্দু অধিকারীকে উদাহরণ দিয়ে বলছি, তিনি যদি আজকে বিজেপি ছেড়ে দেন, তাহলে কোনো না কোনো দলে তাকে থাকতেই হবে। তাহলে সে যখন অন্য দলের সবথেকে গুরুত্বপূর্ণ পদে, সেই দলের গুরুত্বপূর্ণ পদগুলো সে যখন আস্তে আস্তে ছাড়তে থাকে, তখন তাকে অবশ্যই কোনো না কোনো দলে গিয়ে আশ্রয় গ্রহণ করতেই হবে, না হলে কিন্তু জনসাধারণের কাছে তিনি কিন্তু ক্ষোভের কারণ হয়ে দাঁড়াবেন, এবং জনসাধারণের কাছে হয়তো তিনি মানে মারা পড়তে পারেন, বিভিন্ন ধরনের কার্যক্রম। তোমরা তো সকলেই জানো কেসটা কি হতে পারে, সেরকমই। তার মানে তোমাদের কি মনে হয়, বলে রাজনীতির দলে যারাই ঢুকবে তাদের একটা বক্তব্য, আমি দেশে উন্নয়ন করবো, আসলে উন্নয়ন নয়, ওসব ধান্দা আছে অন্য কিছু, এটাই চিন্তা ভাবনা চলছে। কিন্তু বর্তমানে আমি বলতে চাইছি, আপনি কুণাল ঘোষের সময় তোমাদের মন্তব্যটা কি, আমি তোমাদের কমেন্ট বক্সে জানতে চাই। তোমরা কতটা ভালোবাসো কুণাল ঘোষকে, সেই ভালোবাসা তোমরা কমেন্ট বক্সে জানাও। আর আমাদেরও ভালোবাসা রইলো, অনেক শ্রদ্ধা রইলো, তিনি একজন শ্রদ্ধা বিশুদ্ধেয় ব্যক্তিত্ব, তাকে নিয়ে আমাদের অনেক আশা, অনেক ভরসা। এবার কি করবেন তিনি, সেটা পরবর্তী পদক্ষেপে দেখতে পাবেন, এবং তোমাদের ইঙ্গিতপূর্ণভাবে অনেক কিছুই জানিয়ে দিয়েছেন তিনি। এবার দেখা যাক দর্শকবৃন্দরা কি বলে, তার উপর আমরা নির্ভর করে আছি। অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিও দেখা হচ্ছে। এর পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শুধু সাবস্ক্রাইব না, লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং প্রচণ্ড পরিমাণে ভাইরাল করে দাও এই গুরুত্বপূর্ণ সংবাদটিকে। ধন্যবাদ।